গুড মর্নিং স্টুডেন্টস, আমি স্বর্ণজ্যোতি স্যার। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইউলিসিস কবিতার টেক্সট এক্সপ্লেনেশন। আমাকে অনেকেই বলেছে যে স্যার টেক্সট এক্সপ্লেনেশনটা করিয়ে দিন, সেই কারণে ইউলিসিসের টেক্সট এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। তোমরা জানো যে ইউলিসিস সিলেবাসে রয়েছে এবং এমসিকিউ ধাঁচের প্রশ্ন আসতে চলেছে সেমিস্টার 3-তে। অবশ্যই আমাদের টার্গেট হবে সেই ধরনের কোশ্চেন ডিসকাস করা, আলোচনা করা, কিন্তু তার সঙ্গে সঙ্গে কবিতাটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা যদি আমরা রাখতে পারি তাহলে আমাদের পক্ষে কবিতাটা বোঝা এবং সেখান থেকে আনসার করা অনেক বেশি ইজি হয়ে যাবে। তো প্রথমেই যে কথাটা বলবো যে আলফ্রেড লর্ড টেনিসন তিনি হচ্ছেন একজন ভিক্টোরিয়ান পোয়েট এবং এই কবিতাটা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ। এইটুকু অন্তত মনে রাখতেই হবে যে কবিতাটা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ। এক্ষেত্রে বলে রাখি যে ফাদার অফ ড্রামাটিক মনোলগ বলা হয় রবার্ট ব্রাউনিংকে, যার কবিতা তোমরা পড়েছো মাই লাস্ট টাচেস। এছাড়াও ভিক্টোরিয়ান পিরিয়ডে যারা ড্রামাটিক মনোলগ লিখেছেন তাদের মধ্যে গুরুত্বপূর্ণ নাম হচ্ছে ম্যাথু আর্নল্ড। তো আমি এই যে তিনটে নাম করলাম, টেনিসন, আর্নল্ড এবং ব্রাউনিং, এই তিনজনের ড্রামাটিক মনোলগের মধ্যে আবার ডিফারেন্স আছে। এই যুগটাই আসলে ছিল এজ অফ কন্ট্রাস্ট, যেটা খুব সুন্দর করে চার্লস ডিকেন্স তার এ টেল অফ টু সিটিজে বলেছেন শুরুতেই যে ইট ইজ দ্য বেস্ট অফ টাইমস, ইট ইজ দ্য ওয়ার্স্ট অফ টাইমস। তো এই কন্ট্রাস্টটা, এই অপোজিশনটা সবসময় ছিল এবং আমরা যে ধরনের কবিতাগুলো পড়ছি বা তোমরা পড়বে সেখানে ভিক্টোরিয়ান যে দুটো এলিমেন্ট বারবার আসবে সেটা হচ্ছে অপটিমিজম এবং পেসিমিজম, অর্থাৎ আশাবাদ এবং নৈরাশ্যবাদ। এবং এই দুটোই দেখো নিজেরাই বুঝতে পারছো যে ইটস আ কন্ট্রাস্ট, অপোজিশন, তা সত্ত্বেও একই সঙ্গে রয়েছে। প্রথমেই যদি ম্যাথু আর্নল্ডের কথা ভাবি, ম্যাথু আর্নল্ড তার যে কবিতাগুলো যদি তোমরা পড়ো, বিশেষ করে ডোভার বিচ, সেখানে দেখবে যে ইটস ফুল অফ পেসিমিজম। ডোভার বিচে আমরা এমন একটা লোককে দেখছি হু ওয়েন্ট হানিমুন উইথ হিজ ওয়াইফ, অ্যান্ড ইভেন ইন হিজ হানিমুন হি ওয়াজ ভেরি আপসেট, হি ওয়াজ ভেরি মরবিড। যে ধরনের লাইনগুলো ওখানে রয়েছে, স্পিকার দাঁড়িয়ে রয়েছে জানলার কাছে এবং সে তার স্ত্রীকে ডাকছে এবং গোটা কবিতার মধ্যেই একটা স্যাড মরবিড টোন রয়েছে হুইচ ইজ ভেরি মাচ আনএক্সপেক্টেড। আবার তোমরা যদি রবার্ট ব্রাউনিং পড়ো, তার ড্রামাটিক মনোলগগুলো পড়ো, তাহলে তো বুঝতেই পারছো, তোমরা তো মাই লাস্ট টাচেস পড়েছো, সেখানে ডিউকের ক্যারেক্টারটা মনে করে দেখো, দ্যাট ম্যান ইজ এ কিলার। অথচ অবলীলায় সে বলছে যে আই গেভ কমেন্টস অ্যান্ড অল স্মাইল স্টপ টুগেদার। তো একটা খুন করবার পরেও কি ধরনের অপটিমিজম এটা। এবার যদি আমরা আমাদের কবির দিকে তাকাই, টেনিসনের দিকে, তাহলে আমরা দুটো এলিমেন্টই দেখতে পাবো। ইউলিসিস যদি তোমরা পড়ো তাহলে দেখবে কবিতার শুরুতে পেসিমিজম আছে, কবিতার শুরুতে স্যাড টোন আছে, কিন্তু সেগুলোকে ওভারকাম করে কবিতার শেষে যখন আমরা পৌঁছাবো তখন দেখবো কবিতাটা ফুল অফ অপটিমিজম। এই যে জার্নি, এই জার্নিটাই এই কবিতাটাকে এবং কবিকে আলাদা করে দিচ্ছে। আমি আগেই বললাম এজটা হচ্ছে এজ অফ কন্ট্রাস্ট, মানে এজ অফ ইনভেনশন, অ্যাট দ্য সেম টাইম এজ অফ ওল্ড এজ আইডিয়াস, ভিক্টোরিয়ান এজের কথা বলছি। আবার এজ অফ সায়েন্স, এজ অফ রিলিজিয়ন অলসো, মানে সব দিক থেকেই এজ অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, অ্যাট দ্য সেম টাইম এজ অফ আনএমপ্লয়মেন্ট। তার মানে এই কন্ট্রাস্টটা খুব সুন্দর করে ফুটেছে এবং সেটা আমরা টেনিসনের কবিতাতেই পাব। তো আমরা যে কবিতাটা পড়তে চলেছি ইউলিসিস, ইউলিসিস কে? ইউলিসিস হচ্ছে একজন গ্রিক হিরো। ইলিয়াড ওডিসির নাম তোমরা সবাই শুনেছ, হোমারের লেখা।
দুটো এপিক। ইলিয়াডের হিরো হচ্ছে অ্যাকিলিস, যার উল্লেখ কবিতাতেও আছে। অ্যাকিলিসের ছায়ায় ঢাকা পড়ে গেছে ইউলিসিস, যার গ্রিক নাম হচ্ছে ওডিসিয়াস। কিন্তু যুদ্ধের পর, মানে ট্রজান ওয়ারের পর, সেকেন্ড যে এপিকটা হোমার লিখছেন, যার নামই ওডিসিয়াস থেকেই আসছে, সেটা হচ্ছে দ্য জার্নি অফ ইউলিসিস টুয়ার্ডস হিজ হোম। এবার আমাদের কবিতাটা শুরু হচ্ছে এমন একটা পয়েন্টে যেখানে ইউলিসিস 10 বছর ট্রয়ের যুদ্ধ করেছে, 10 বছর সমুদ্র যাত্রা করেছে। তো আফটার 20 ইয়ার্স হি হ্যাজ রিচড হোম, ইথাকা। এবং এখানে ফিরে কিংলি ডিউটি পালন করতে গিয়ে হি ওয়াজ বোর্ড, তার ভালো লাগছে না। কি করেই বা ভালো লাগা সম্ভব? হি ওয়ান্টস মোর অ্যাডভেঞ্চার ফ্রম লাইফ। এইখান থেকে কবিতাটা শুরু হচ্ছে, এবং এখানেই ড্রামাটিক মনোলগের ক্যারেক্টারিস্টিক্সগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চাই। প্রথম ক্যারেক্টারিস্টিক হচ্ছে সিঙ্গল স্পিকার। তোমরা মানে কথাটা দেখো, তাহলেই বুঝতে পারবে। ড্রামাটিক মনোলগ, তার মানে এলিমেন্ট অফ ড্রামা থাকবে, অ্যাট দ্য সেম টাইম মনোলগ মানেই হচ্ছে সিঙ্গল স্পিচ, অর্থাৎ একজনই মাত্র স্পিকার থাকবে যে কথা বলবে। তো বুঝতে পারছো এখানে সিঙ্গল স্পিকার হচ্ছে ইউলিসিস হিমসেলফ। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সাইলেন্ট লিসেনার্স, মানে উই ক্যান ফিল দ্যাট দেয়ার আর লিসেনার্স, কিন্তু দে আর নট গিভেন এনি ওয়ার্ডস। তাদের মুখে কিন্তু কোনো শব্দ নেই, তারা কিন্তু কোনো ডায়ালগ বলছে না। এখানে সাইলেন্ট লিসেনার্স হচ্ছে দ্য মেরিনার্স। থার্ড হচ্ছে the poet of a dramatic monologue always puts his character into a crisis so that the character confesses। অর্থাৎ বাংলায় বললে এরকম দাঁড়াচ্ছে যে একজন কবি, ড্রামাটিক মনোলগের যিনি কবি, তিনি সর্বদা তার চরিত্রটিকে একটা ক্রাইসিসের জায়গায় গিয়ে ফেলেন, একটা বিপদের জায়গায় গিয়ে ফেলেন, যেখানে ক্যারেক্টারটা পিঠ থেকে গেছে দেওয়ালে এবং হি হ্যাজ টু কনফেস টু গেট আউট অফ দ্য সিচুয়েশন। তোমরা মাই লাস্ট ডাচেস পড়েছো, নিজেরাই বুঝতে পারছো ব্রাউনিং এর উদাহরণ বারবার আসবে, বিকজ হি ওয়াজ দ্য ফাদার অফ ড্রামাটিক মনোলগ। সেখানে তার জীবনে, ডিউকের জীবনে ক্রাইসিস হচ্ছে যে ফার্স্ট ওয়াইফ ওয়াজ ডেড অ্যান্ড হি ওয়ান্টস টু রিম্যারি। এখান থেকে তার কনফেশন আসছে এবং সেটাই ড্রামাটিক মনোলগ হিসাবে আসছে। এখানে তোমাদের আমি একটা কথা বলে দিই, দ্য স্পিকার অফ দ্য ড্রামাটিক মনোলগ ইজ নেভার দ্য পোয়েট। আই দিয়েও যদি কথা বলে সে কিন্তু কবি নয়। ব্রাউনিংয়েরই যদি অন্য কবিতাগুলো দেখো, যেমন দেখো অ্যান্ড্রিয়া ডেল সার্টো, সেখানে অ্যান্ড্রিয়ার ওয়াইফ ইজ ওয়েটিং ফর ওয়ান অফ আর লাভার্স টু কাম, এবং অ্যান্ড্রিয়া বসে আছে এবং সে বলছে যে তুমি ওইভাবেই থাকো, আমি তোমার একটা ছবি আঁকবো। অ্যান্ড্রিয়া হচ্ছে ওর হাজব্যান্ড। সো হাজব্যান্ড ইজ পেন্টিং আ পিকচার অফ এ ওয়াইফ হু ইজ ওয়েটিং ফর হার লাভার টু কাম। দিস ইজ দ্য ক্রাইসিস অফ অ্যান্ড্রিয়াস লাইফ। তোমরা যদি ফ্রা লিপ্পো লিপ্পি পড়ো, সেখানে ফ্রা মানে ক্রিশ্চিয়ান ব্রাদার লিপ্পো, সে রাত্রেবেলায় পার্টি করতে এসছে, মিডনাইট পার্টির পর সে ফিরে আসছে এবং আসতে গিয়ে সে মরাল পুলিশের হাতে ধরা পড়ছে, এবং ধরা পড়ে তাকে তো বেরোতে হবে জায়গাটা থেকে। হি হ্যাজ টু কনফেস অ্যান্ড আ সুপার ড্রামাটিক মনোলগ কামস ফরওয়ার্ড। তো এইভাবে ড্রামাটিক মনোলগের এই থার্ড পয়েন্ট আসছে, ক্রাইসিস। আর নাম্বার 4 হচ্ছে, যেটা আমরা পরে আলোচনা করব, সেটা হচ্ছে দ্য স্পিকার অফ এ ড্রামাটিক মনোলগ ক্যান নেভার বি ট্রাস্টেড। যে কথা বলছে তাকে কিন্তু পুরোপুরি বিশ্বাস করলে হবে না, ক্যান নেভার বি ট্রাস্টেড, সেটা আমরা পরে আলোচনায় আসছি। আমরা তাহলে এবার কবিতাটায় ঢুকছি। মনে রাখবে ইউলিসিস হচ্ছে সিম্বল অফ ইনডমিটেবল স্পিরিট, অদম্য ইচ্ছা শক্তি তার, আর কোয়েস্ট ফর নলেজ। I want to know more. I want to discover something new. ভুললে হবে না, এই সময় কিন্তু ইংল্যান্ড থেকে প্রচুর নতুন ডিসকভারিজ আসছে। চার্লস ডারউইনের অরিজিন অফ স্পেসিস বেরোচ্ছে এই সময়, নতুন নতুন দেশ আবিষ্কার হচ্ছে এই সময়। এই সমস্ত কিছুটা ইউলিসিসের মধ্যেও কিন্তু রয়েছে। আর হিস্ট্রিটা তো তোমাদের আমি বলেই দিলাম, ট্রয়ের যুদ্ধ পার করে 10 বছর সমুদ্রযাত্রা পার করে সেই মাত্রই থাকাতে এসেছে।
এরপর কি হচ্ছে সেই জায়গাটা থেকে কবিতা স্টার্ট হচ্ছে। সো লেটস বিগিন নাও। প্রথম লাইন হচ্ছে, ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং বাই দি স্টিল হার্থ অ্যামং দিস ব্যারেন ক্র্যাগস। আসছি পরপর। ইট লিটল প্রফিটস, লিটল শব্দটার মানে হচ্ছে নেগেটিভ, অর্থাৎ ইট ডাজ নট প্রফিট অ্যাট অল, কোনো লাভ নেই। দ্যাট অ্যান আইডল মানে তো জানো, লেজি কিং, নিজের কথাই বলছে। বাই দি স্টিল হার্থ, হার্থ মানে ফায়ার প্লেস, অর্থাৎ ফায়ারের কথা বলছে কিন্তু জীবনটা হয়ে গেছে স্থবির, যেটা ইউলিসিস পছন্দ করে না। অ্যামং দিস ব্যারেন ক্র্যাগস, ব্যারেন ক্র্যাগস, ক্র্যাগস মানে তোমরা জানো স্টিফ মাউন্টেন্স, ক্লিপস, তাদের কথা বলছে, পাহাড়ের কথা বলছে যেগুলো রুক্ষ সূক্ষ্ম। ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ, এই ওয়াইফের নাম হচ্ছে পেনিলোপি। এটা শর্ট কোশ্চেনের জন্য অবশ্যই মনে রেখো, হু ইজ দ্য ওয়াইফ অফ ইউলিসিস, এমসিকিউ এর জন্য। আই মিট অ্যান্ড ডোল, মিট মানে হচ্ছে হ্যান্ড আউট, আর ডোল মানে হচ্ছে ডিস্ট্রিবিউট। আনইকুয়াল লস, নিজেই স্বীকার করছে যে আমার আইনটাই হচ্ছে আনইকুয়াল। আনটু এ স্যাভেজ রেস, এবং নিজের যে জাতি, নিজের যে রেস, তাকে আবার বলছে স্যাভেজ, ওয়াইল্ড। এই জায়গাগুলো থেকে আমরা কোশ্চেনগুলো করব যে যে প্রজারা তোমাকে রাজা বানিয়েছে, যাদের জন্য তুমি আজ ইউলিসিস হয়েছ, তাদের সম্পর্কে তোমার নিজস্ব মূল্যায়নটা কীরকম? এইরকম নেগেটিভ। কবিতার শুরুতেই দেখো পেসিমিজম উপস্থিত হয়ে গেছে। ইউলিসিসের ভালো লাগছে না, না নিজের স্ত্রীকে ভালো লাগছে, না নিজের রাজ্যকে ভালো লাগছে, না নিজের রাজ্যবাসীকে ভালো লাগছে, না নিজের কাজকে ভালো লাগছে। নেক্সট, তারা কি করে সেই পিপলরা? দ্যাট হোর্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি, পুরোপুরি অ্যান্টি ক্লাইম্যাক্স, অর্থাৎ ওপরে উঠতে উঠতে হঠাৎ করে নিচে নামিয়ে দেওয়া। যে সমস্ত রাজ্যবাসীদের কথা উনি বলছেন, ইথাকার অধিবাসীদের কথা, তারা কি করে না, তারা হোর্ড মানে স্টোর, স্লিপ অ্যান্ড ফিড অর্থাৎ ফান্ডামেন্টাল বিহেভিয়ার অফ হিউম্যান বিংস, অ্যান্ড নো নট মি, তারা আমাকে জানে না, তারা আমাকে চেনে না যে রাজা কে। এই আফসোসটা ইউলিসিসের রয়েছে। নেক্সট লাইনে যাচ্ছি আমরা আবার। দেখো নেক্সট লাইনটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই পড়ার সময় আন্ডারলাইন করবে। I cannot rest from travel. I will drink life to the lees. Very important line. I cannot rest from travel. এটাই তো ইউলিসিসের, হ্যাঁ এটাই হচ্ছে ইউলিসিসের মূল মটো, যে he will not rest from travel. সে আরো যাত্রা করতে চায়, আরো নতুন কিছু অ্যাডভেঞ্চার করতে চায়। And I will drink life to the lees. এটা ভেরি ইম্পর্টেন্ট লাইন। এটা রেটোরিকের ভাষায় হচ্ছে মেটাফর, অর্থাৎ ইমপ্লাইড কম্প্যারিজন, যে তুলনাটা ইমপ্লাইড, ইমপ্লিসিট, যেটা ভেতরে ভেতরে রয়েছে, আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছি না, লাইক বা অ্যাজ নেই বলে, কিন্তু কম্প্যারিজনটা বোঝা যাচ্ছে, এটা হচ্ছে সেই ধরনের কম্প্যারিজন। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, লিজ মানে হচ্ছে ড্রেক্স, তলানি, অর্থাৎ আমি আমার জীবনটাকে তুলনা করছি একটি ওয়াইন গ্লাসের সঙ্গে, এবং তার শেষ বিন্দু পর্যন্ত আমি চুমুক দিয়ে পান করতে চাই। All times I have enjoyed greatly, have suffered greatly, both with those that loved me and alone, on shore, মানেগুলোতে আসছি। All times I have enjoyed greatly, এই পুরো সময়টা জুড়ে আমি উপভোগ করেছি। have suffered greatly, কষ্টও পেয়েছি তাদের সঙ্গে, both with those that loved me, যারা আমাকে ভালোবাসত, and alone, এবং একাকীও, on shore মানে সমুদ্রে, and when through scudding drifts the rainy heads, এই স্কাডিং ড্রিফটসটা ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করো। এর মানে হচ্ছে মুভিং ক্লাউডস, যে মেঘগুলো পেরিয়ে পেরিয়ে যাচ্ছে। রেনি হেডস, হেডস আন্ডারলাইন করবে। হেডস হচ্ছে গ্রিক গডেস অফ রেইন, অর্থাৎ আমরা সমুদ্র সৈকতে একসঙ্গে লড়েছি, আবার সমুদ্রেও আমরা একসঙ্গে থেকেছি। কি করেছি থেকে? ভেক্সড দ্য ডিম সি, ভেক্সড মানে হচ্ছে অ্যাজিটেটেড, উত্তেজিত করে দিয়েছি সমুদ্রকে। ডিম, ডিম মানে কেন হচ্ছে ব্লার, এমনিতে সমুদ্র অস্পষ্ট, তাকে আমরা উত্তেজিত করে দিয়েছি আমাদের যুদ্ধ দিয়ে, আমাদের রোমাঞ্চকর অভিজ্ঞতা দিয়ে। নেক্সট লাইন ইম্পর্টেন্ট, আই অ্যাম বিকাম আ নেম, আন্ডারলাইন।
ইউলিসিস বলছে আমি একটি নামে পরিণত হয়েছি, আমাকে সবাই নামে চেনে যে এ হচ্ছে ইউলিসিস। ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট, আমার হৃদয় সবসময় ছিল ক্ষুধার্ত, আমি সবসময় এগিয়ে গেছি। মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, অনেক কিছু আমি দেখেছি জেনেছি। সিটিজ অফ মেন, বিভিন্ন শহরের মানুষ, অ্যান্ড ম্যানার্স, তাদের অভ্যাস, ক্লাইমেটস, সেখানকার আবহাওয়া, কাউন্সিলস মানে সেখানকার অ্যাসেম্বলি, রাজ্য পরিচালনা, গভর্নমেন্টস, বিভিন্ন সরকারকেও দেখেছি। মাই সেলফ নট লিস্ট, নিজেকেও কম জানিনি কিছু। বাট অনার্ড অফ দেম অল, তারা সবাই আমাকে পছন্দ করেছে, আমাকে সম্মান দিয়েছে। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স, এবং আমার সাথীদের সঙ্গে আমি যুদ্ধকে পানীয় স্বরূপ গ্রহণ করেছি। পিয়ার্স মানে হচ্ছে কমরেডস, তার সঙ্গী, মেরিনার্স, সোলজার্স। ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, এই ট্রয়ের কথাই বলছিলাম, ইলিয়াডে এই ট্রয়ের যুদ্ধের কথাই আছে, সেটা এখন আর ডিটেলে যাচ্ছি না। রিঙ্গিং প্লেন্স মানে হচ্ছে যে সমতল ভূমির ওপর যুদ্ধ চলছে, সেখানে তো তলোয়ার নিয়ে যুদ্ধ চলছে, সেই তলোয়ারের আওয়াজের সঙ্গে তুলনা করা হয়েছে এই রিঙ্গিং প্লেন্স, মানে সাউন্ড অফ সোর্ডস, সাউন্ডস অফ মেটালস ইন ওয়ার। নেক্সট লাইনটা আবার ইম্পর্টেন্ট, আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড, আন্ডারলাইন। যাদের যাদের সঙ্গে আমার দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, তাদের সবারই একটা করে অংশে পরিণত হয়েছে আমি, মানে আমি তাদের ওপর একটা ইনফ্লুয়েন্স রাখতে পেরেছি। আই হ্যাভ ইনফ্লুয়েন্স দেম অ্যান্ড আই এম অলসো ইনফ্লুয়েন্সড বাই দেম। এর পরের 3 লাইন, ইয়েট অল এক্সপেরিয়েন্স ইজ অ্যান আর্ক, অথচ এত অভিজ্ঞতা অর্জন করবার পরেও মনে হচ্ছে আমার সমস্ত অভিজ্ঞতাটা হচ্ছে একটা আর্কের মতো, একটা গোলাকার, একটা সার্কেলের মতো। হোয়ার থ্রু, যার মধ্যে দিয়ে, গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, যে পৃথিবীতে আমি কোনোদিন যাইনি তার ছবি ভেসে আসছে। হুজ মার্জিন ফেডস ফর এভার অ্যান্ড ফর এভার ওয়েন আই মুভ, যত আমি তার দিকে এগোচ্ছি তত যেন সেটা সরে সরে যাচ্ছে। এই 3 লাইনের মানে হচ্ছে আননোন ওয়ার্ল্ড। অনেকে বলে ইটস এ জার্নি টুয়ার্ডস ডেথ, কারণ শেক্সপিয়ারেরও লাইন আছে, দ্য আননোন কান্ট্রি ফ্রম হুজ বাউন্ড নো ট্রাভেলার রিটার্নস, এমন একটা জায়গা যেখান থেকে কোনো পথিক ফিরে আসে না, মৃত্যু সম্পর্কে বলেছেন শেক্সপিয়ার। ঠিক তেমনই যেন ইউলিসিসও বলছে, যে জায়গা আমি এখনো যাইনি, হুইচ ইজ স্টিল আনডিসকভার্ড, হুইচ ইজ স্টিল আনট্রাভেল, সে আমাকে ডাকছে, এবং যত আমি এগোচ্ছি সে আরো দূরে সরে সরে যাচ্ছে, মরিচিকার মতন। হাউ ডাল ইট ইজ টু পজ, থেমে যাওয়া কি যায়? থেমে যাওয়া মানেই হচ্ছে বোরিং একটা জিনিস, একটা ডাল নিরস জিনিস। টু মেক অ্যান এন্ড, শেষ করে দেওয়া। টু রাস্ট আনবার্নিশড, অর্থাৎ যে জিনিসটা ব্যবহারই করলাম না সেটা তো মরছে ধরবেই। টু রাস্ট আনবার্নিশড, আনবার্নিশড মানে আনপলিশড, আর রাস্ট মানে মরছে, এখানে হচ্ছে টু বিকাম উইক, নট টু শাইনি নিউজ। তলোয়ার যখন আমরা ইউজ করি তখন সেটা শাইনিং হয়, কিন্তু তলোয়ার যখন ফেলে রাখি আমরা তখন সেটাতে মরছে ধরে যায়। ইউলিসিস এইভাবেই নিজের লাইফটাকে তুলনা করছে। ন্যাচারালি হি ওয়াজ আ সোলজার, অতএব তার তুলনার মধ্যে সোর্স তো আসবেই। অ্যাজ দো টু ব্রিথ ওয়ার লাইফ, ডাইরেক্ট সার্কাসম, জীবন সম্পর্কে বলছে, যেন শ্বাস প্রশ্বাস নেওয়াই জীবন, অর্থাৎ নয়। ইউলিসিসের কাছে এরকম জীবনের কোনো ভ্যালু নেই। লাইফ পাইলড অন লাইফ ওয়ার অল টু লিটল, জীবনের ওপর যদি জীবন চাপিয়ে দেওয়া হয় তাহলেও সেটা খুব ক্ষুদ্র। অ্যান্ড ওয়ান টু মি লিটল রিমেন্স, আর আমি অনেক জীবন পাইনি, একটাই জীবন পেয়েছি, তার মধ্যেই আর কতটুকুই বা পড়ে রয়েছে। বাট এভরি আওয়ার ইজ সেভ ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স, আন্ডারলাইন ইটার্নাল সাইলেন্স মানে ডেথ। আর কয়েক ঘন্টা মাত্র পড়ে আছে সেই অনন্ত নিস্তব্ধতা থেকে, অর্থাৎ মৃত্যুর কাছ থেকে। সামথিং মোর, আরো বেশি কিছু, আ ব্রিঙ্গার অফ নিউ থিংস, নতুন কিছু জিনিস আমি জানতে চাই।
অ্যান্ড ভাইল ইট ওয়ার, এটা যতই ঘৃণা উদ্রেককারী হোক না কেন, ভাইল মানে অ্যাবোমিনেবল বা স্কর্নফুল, ফর সাম 3 sons টু স্টোর অ্যান্ড হোড মাইসেলফ, 3 বছর আমি পার করে দিলাম। 3 sons মানে 3 years, অর্থাৎ 10 বছর ট্রয় যুদ্ধ করে এসেছি, 10 বছর সমুদ্র যাত্রা করে এসেছি, দোজ ওয়ার মাই গোল্ডেন ইয়ার্স। এবার এখন ফিরে এসেছি, 3 বছর পার করে দিলাম সংরক্ষণ করতে আর জমাতে জিনিসপত্র, অর্থাৎ কিংলি ডিউটির সঙ্গে তুলনা করছেন উনি এই ধরনের জিনিসগুলোকে। অ্যান্ড দিস গ্রে স্পিরিট, আমার এই ধূসর আত্মা, গ্রে স্পিরিট আন্ডারলাইন, গ্রে স্পিরিট মানে হচ্ছে এখানে ইউলিসিস নিজের কথা বলছে, নিজের জীবনের কথা বলছে। হি হ্যাজ বিকাম ওল্ড, ইয়ার্নিং ইন ডিজায়ার, তার কিন্তু আরও ইচ্ছা শক্তি আছে। নেক্সট লাইন ইম্পর্টেন্ট, টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, একটা ডুবন্ত নক্ষত্রকে আমি ফলো করতে চাই, তার পিছু করতে চাই। এইটা দেখো ডাইরেক্ট কম্প্যারিজন রয়েছে, টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার, তার মানে এটা হচ্ছে সিমিলি, এখানে কম্প্যারিজনটা হচ্ছে সিমিলি, রেটোরিক যেটা ইউজ করা হয়েছে। সিঙ্কিং স্টার বুঝতে পারলে তো, সিঙ্কিং স্টার মানে হচ্ছে সমুদ্রযাত্রা করছে, দূরে দেখা যাচ্ছে কোনো নক্ষত্র যেটা একদম হরাইজনে রয়েছে, যেটা ডুবছে আস্তে আস্তে, তাকে ফলো করতে চাইছেন ইউলিসিস। এই যে বারবার এই কথাগুলো বলছে, সিঙ্কিং স্টার বা ওই যে আর্ক, এইগুলো যদি আমরা ডেথ নাও বলি, অন্তত এইটুকু বলতে হবে যে ফ্রম আ নোন ওয়ার্ল্ড টু অ্যান আননোন ওয়ার্ল্ড, বলা যেতে পারে ফ্রম লাইফ টু ডেথ, কিন্তু আমার মনে হয় বেটার হবে বলা ফ্রম নোন টু আননোন ওয়ার্ল্ড। আমি আগেই বললাম ভিক্টোরিয়ান এজ ইজ অ্যান এজ অফ ডিসকভারিং অফ নিউ ওয়ার্ল্ডস, নিউ কন্টিনেন্টস, এবং সেটাই এখানে ফুটে উঠছে। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, মানুষের চিন্তার অনেক পরে, এইখানে একটা জায়গা শেষ হচ্ছে। নেক্সট যেটা শুরু হচ্ছে সেটাকে আমরা বলি টেলিম্যাকাস এপিসোড, অর্থাৎ টেলিম্যাকাস সম্পর্কে, তার নিজের ছেলের সম্পর্কে ইউলিসিস এবার ব্যাখ্যা দিচ্ছে। দিস ইজ মাই সান মাইন ওন টেলিম্যাকাস, এই হচ্ছে আমার ছেলে, আমার নিজের ছেলে, মাইন ওন, আসছি পরে কেন আমি এটাতে গুরুত্ব দিচ্ছি। মাইন ওন, আমার নিজের টেলিম্যাকাস, নাম মনে রাখতে হবে। টু হুম আই লিভ দ্য সেপ্টার অ্যান্ড দ্য আইল, যার ওপর আমি ছেড়ে দিয়ে যাব আমার রাজদণ্ড, আমার এই রাজ্য। আইল মানে আইল্যান্ড, সেপ্টার মানে রাজদণ্ড। আইল্যান্ড মানে এখানে হচ্ছে ইথাকা, মনে রাখতে হবে। ইউলিসিস হচ্ছে কিং অফ ইথাকা। ওয়েল লাভড অফ মি, তাকে আমি ভালোবাসি। ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার, খুব সুস্পষ্টভাবেই সেই কাজটা করতে পারবে, আমি তাকে যোগ্য মনে করি। বাই স্লো প্রুডেন্স, তার দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই, ধীর স্থির। টু মেক মাইল্ড আর রাগ পিপল, এই ধরনের বর্বর জাতিকে সে নম্র ভদ্রে পরিণত করতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। অ্যান্ড থ্রু সব ডিগ্রি সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, এবং ছোট ছোট তাদের ওপর পানিশমেন্ট দিয়ে বা রিওয়ার্ড দিয়ে তাদেরকে ভালো উদ্দেশ্যেই কাজে লাগাবে। মোস্ট ব্লেমলেস ইজ হি, আন্ডারলাইন, মোস্ট ব্লেমলেস ইজ হি, তার কোনো দোষ নেই। সেন্টার্ড ইন দ্য স্ফিয়ার অফ কমন ডিউটিস, সাধারণ কাজকর্ম কর্তব্য সে ভালোই করতে পারে। ডিসেন্ড নট টু ফেল ইন অফিস অফ টেন্ডারনেস, এমনকি ভদ্র নরম কোমল স্বভাবের সেখানেও তার কোনো ত্রুটি বিচ্যুতি নেই। অ্যান্ড পে মিট অ্যাডোরেশন, মিট মানে এখানে প্রপার, যথাযথ। অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গডস, আমি যে সমস্ত দেবতাদের পুজো করি তাদের ব্যাপারেও সে যথার্থ শ্রদ্ধাশীল। হোয়েন আই এম গন, আমি যখন চলে যাব এই কাজগুলো সে ভালোই করবে। নেক্সট লাইন আন্ডারলাইন, হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন, আন্ডারলাইন। হি মানে টেলিম্যাকাস, সে নিজের কাজ করুক, আমি আমার কাজ করব। এইবার আমি ফিরে যাচ্ছি যেটা প্রথমে বলেছিলাম তোমাদের, 4 নম্বর পয়েন্ট ড্রামাটিক মনোলগের। দ্য স্পিকার অফ এ ড্রামাটিক মনোলগ ক্যান নেভার বি ট্রাস্টেড, বিশ্বাস করা যায় না। ডিউক যখন ডাচেস সম্পর্কে বলছে নানা রকম কথা, ক্রিটিসিজম করেই তো বলছে, কিন্তু আমরা বিশ্বাস করছি কি? করছি না। বরঞ্চ ডিউক ডাচেসের ক্যারেক্টারকে যেভাবে দেখাতে চেয়েছে আমরা ঠিক তার উল্টোভাবে দেখেছি। ডিউক নিজেকে যেভাবে দেখাতে চেয়েছে আমরা কিন্তু ঠিক তার উল্টোভাবে নিয়েছি, এবং এখানেও ঠিক একই জিনিস প্রযোজ্য। এই গোটা স্ট্যান্ডাটা পড়ে আক্ষরিকভাবে যদি আমরা মানে করতে চাই তাহলে মনেই হতে পারে যে ইউলিসিস তার ছেলেকে প্রেজ করছে, প্রশংসা করছে,
কিন্তু প্রশংসার আড়ালে থাকা একটা সাটল সার্কাজম কিন্তু আমাদের চোখ এড়াচ্ছে না, কান এড়াচ্ছে না। আমরা যারা সাহিত্যের ছাত্র তারা পড়তে পড়তেই বুঝতে পারছি যে ইউলিসিস ইজ শকড অ্যাট টেলিম্যাকাস। এইবার আমি ওই জায়গাটাতে আসছি, মাইন ওন টেলিম্যাকাস, আমার নিজের টেলিম্যাকাস। ইউলিসিস যেন প্রশ্নচিহ্ন ফেলে দিচ্ছে, ইজ হি মাইন ওন টেলিম্যাকাস? এ কি আমারই ছেলে? আমি ইউলিসিস, যে 10 বছর যুদ্ধ করেছি, 10 বছর সমুদ্র যাত্রা করেছি, এই বুড়ো বয়সে এসেও আমি আবার বেরোতে চাইছি। আর আমার নিজের ছেলে টেলিম্যাকাস, সে কিংলি ডিউটিতেই খুশি, সে ভগবানদের পুজো করেই খুশি, প্রজাদের ভালো রেখেই খুশি। ইজ হি মাইন ওন টেলিম্যাকাস? এই যে হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন, এর মধ্যেই সাটল সার্কাজমটা কিন্তু আমরা রিডাররা ধরতে পারছি। কিন্তু আমরা ইউলিসিসকে মনে পড়িয়ে দিতে চাই যে ইউলিসিস, তুমি বিশাল বড় সম্রাট হতে পারো, বিশাল বড় সোলজার হতে পারো, ম্যান অফ অ্যাডভেঞ্চার হতে পারো, কিন্তু টেলিম্যাকাসও কম নয়। অ্যাকচুয়ালি উই নিড দিজ বোথ কাইন্ডস অফ পিপল। কেউ কেউ তো আসবে যারা অ্যাডভেঞ্চার করবে, আবার কারোর এরকমও থাকা দরকার যারা অ্যাডভেঞ্চারের ফ্রুটটাকে প্রিজার্ভ করবে। উই নিড a group of people who will go for adventure. We also need a group of people who will store that fruit of that adventure. নালে দেখবে কে? তাই ইউলিসিসকে পুরোপুরি বিশ্বাস করা ঠিক নয়। ও হয়তো টেলিম্যাকাসকে একটু নেগেটিভ লাইটে দেখাতে চাইছে, কিন্তু আমাদের কাছে দুজনেরই গুরুত্ব আছে। এবার আমরা নেক্সট জায়গায় যাচ্ছি, নেক্সট পার্টে, প্রায় শেষের দিকের পার্টটা। দেয়ার লাইজ দ্য পোর্ট। ওই দেখো দেখা যাচ্ছে বন্দর। দ্য ভেসেল পাপস আর সেল, জাহাজ তৈরি তার পাল নিয়ে। দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ, আর ওই দেখা যায় অন্ধকার বিশাল বড় সমুদ্র। মাই মেরিনার্স আন্ডারলাইন। মাই মেরিনার্স অর্থাৎ বুঝতেই পারছো নাবিকদের কথা বলছে, এবং এরাই হচ্ছে সেই সাইলেন্ট লিসেনার্স। souls that have toiled and wrought and thought with me. তোমরা এমন মানুষ, এমন আত্মা তোমাদের যারা আমার সঙ্গে একসঙ্গে পরিশ্রম করেছো। টয়েল্ড মানে পরিশ্রম করা, রট মানে ওয়ার্কড, আমার সঙ্গে কাজ করেছো। অ্যান্ড থট উইথ মি, আমাদের থটও সিমিলার, আমাদের চিন্তা ভাবনাও সিমিলার। দ্যাট এভার উইথ এ ফ্রলিক ওয়েলকাম টুক দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন, যারা একই রকম সম্বর্ধনা দেখিয়েছো থান্ডারকে এবং সানশাইনকে, বজ্রপাতকে, সূর্যালোককে। অর্থাৎ থান্ডার এখানে হচ্ছে লিখে নিতে পারো সিম্বল অফ ব্যাড থিংস, ব্যাড টাইম, আর সানশাইন হচ্ছে সিম্বল অফ গুড টাইম। দু জায়গাতেই তোমরা আমার সঙ্গে ছিলে। অ্যান্ড অপোজড ফ্রি হার্টস, ফ্রি ফোরহেডস, তোমরা শত্রুর সঙ্গে লড়াই করেছো মুক্ত হৃদয় নিয়ে, মুক্ত কপাল নিয়ে, ভাগ্য নিয়ে। ইউ অ্যান্ড আই আর ওল্ড, আন্ডারলাইন। এগুলো কমন কোশ্চেন। ইউ কে, আই কে? ইউ মানে মেরিনার্স, আই মানে ইউলিসিস। আমাদের দুজনেরই বয়স হয়েছে। ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল। হ্যাঁ, বৃদ্ধ হয়ে গেলেও তারও কিছু সম্মান থাকে। হ্যাথ এটা হচ্ছে ওল্ড ইংলিশ ওয়ার্ড, মানে হ্যাজ। বৃদ্ধ লোকেদের কি থাকে? সম্মান, অনার। অ্যান্ড হিজ টয়েল, তার পরিশ্রমের দাম অস্বীকার করছে না ইউলিসিস। কিন্তু ডেথ ক্লোজেস অল, মৃত্যু এসে সব শেষ করে দেয়, সব ভুলিয়ে দেয়, মানুষ আর কিচ্ছু মনে রাখে না। বাট সামথিং আর দ্য এন্ড, আর মানে বিফোর, আগে, কিন্তু শেষ হবার আগে। সাম ওয়ার্ক অফ নোবেল নোট, এখনো তো কিছু কাজ আছে যা গ্রেট, যা মহান, যা করা হয়নি। মে ইয়েট বি ডান, এখনো করা হয়নি। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস। নট আনবিকামিং, দেখো ডাবল নেগেটিভ। নট আনবিকামিং মানে বিকামিং, আমরা হতে চাইছি এমন মানুষ যারা ভগবানের সঙ্গে যুদ্ধ করব। মানে আমরা হয়ে যাব প্রমিথিউস, যে মানুষদের জন্য স্বর্গ থেকে চুরি করে আনবে জীবনের অগ্নিশিখা। দ্য লাইটস বিগিন টু টুইঙ্কল ফ্রম দ্য রক্স, তাকিয়ে দেখো আলোগুলো আস্তে আস্তে জ্বলে উঠছে পাহাড়ের গায়ে। দ্য লং ডে ওয়েন্স, দিন শেষ হয়ে আসছে, জীবনের সঙ্গেও সম্পর্কিত, এদের জীবনও শেষ হয়ে আসছে, ইউলিসিস বলছে। দ্য স্লো ওয়েন্স মানে হচ্ছে ফেটস,
আস্তে আস্তে নিভে যাওয়া। দ্য স্লো মুন ক্লাইম্বস, চাঁদ ওপরে উঠছে। দ্য ডিপ মোনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস, দূর থেকে শোনা যাচ্ছে বিভিন্ন কণ্ঠস্বর। কাম মাই ফ্রেন্ডস, আন্ডারলাইন মাই ফ্রেন্ডস, কাম মাই ফ্রেন্ডস গোটাটাই আন্ডারলাইন করে নাও। মাই ফ্রেন্ডস মানে হচ্ছে মাই মেরিনার্স, এবং এটাই হচ্ছে আমাদের কবিতার সাইলেন্ট লিসনার্স। ইট ইজ নট টু লেট টু সিক আ নিউর ওয়ার্ল্ড, নতুন পৃথিবী খুঁজতে যেতে আমাদের এখনো দেরি হয়ে যায়নি। পুশ অপ, চলো আমরা এগোই। অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইট দ্যাট সাউন্ডিং ফারুস, স্মাইট মানে হচ্ছে স্ট্রাইক, চলো গিয়ে আমরা আঘাত করি। কোথায় আঘাত করব? সমুদ্রে। দ্য সাউন্ডিং ফারুস, ফারুস মানে চ্যানেল, সেখানে সিজ, সমুদ্রের কথা বলছে। অর্থাৎ চলো আমরা আবার সমুদ্র যাত্রা শুরু করি। ফর মাই পারপাস হোল্ডস টু সেল বিয়ন্ড দ্য সানসেট, আন্ডারলাইন, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে আমি সূর্যাস্তও পেরিয়ে যাব। এইটাই হচ্ছে জার্নি ফ্রম নোন টু আননোন ওয়ার্ল্ড। অ্যান্ড দ্য বাথস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স, সেখানে আমরা দেখব সমস্ত নক্ষত্রেরা পশ্চিমের আকাশে তারা স্নান করছে সমুদ্রের ওপর। ওই যে বললাম, দূর থেকে যত আমরা যাব এগিয়ে গিয়ে সন্ধে নেমে আসবে, নক্ষত্রগুলো মনে হবে সমুদ্রের ভেতরেই ঢুকে গেল, সেই সিনটা। আনটিল আই ডাই, এই যে যতক্ষণ না আমার মৃত্যু হচ্ছে, অর্থাৎ ইটস এ জার্নি টুয়ার্ডস ডেথ, ইটস এ জার্নি টুয়ার্ডস দ্য আননোন ওয়ার্ল্ড, নো ডাউট অ্যাবাউট দিস। এর ফলশ্রুতি কি হতে পারে? ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন, হ্যাঁ হতেই পারে সমুদ্রের ঢেউ এসে আমাদের ভাসিয়ে নিয়ে চলে গেল। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস, বা আমরা গিয়ে পৌঁছালাম সেই হ্যাপি আইলসে, হ্যাপি আইল্যান্ডে। এখানে হ্যাপি আইলস আন্ডারলাইন করো। হ্যাপি আইলস মানে হচ্ছে গ্রিক প্যারাডাইস, গ্রিক দেশের স্বর্গ বলা হয়। অর্থাৎ দেখো, সেই আবার মৃত্যুর কথা এলো, হয় ভেসে চলে গেলাম বা এত দূর পেরিয়ে গেলাম যেখানে আমরা স্বর্গে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে কাকে দেখতে পাবো? অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস, আন্ডারলাইন অ্যাকিলিস, বললেই ছিলাম তোমাদের, তোমরাও জানো ইলিয়াডের হিরো অ্যাকিলিস, ইউলিসিসের প্রাণের বন্ধু, তার সঙ্গে দেখা হবে। হুম উই নিউ, যাকে আমরা জানি। দো মাচ ইজ টেকেন, হ্যাঁ অনেক কিছু আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। মাচ অ্যাবাইডস, এখনো অনেক কিছু আছে। অ্যাবাইডস মানে স্টেজ, যা এখনো আছে। And though we are not now that strength which in old days moved earth and heaven, হ্যাঁ মানছি, হ্যাঁ এই লাইনটা একবার বলছি। We are not now that strength which in old days moved earth and heaven, হ্যাঁ ইউলিসিস বলছে আমি মানছি যে পুরনো সময়ে আমাদের যে শক্তি ছিল, যখন আমরা পৃথিবী নড়িয়ে দিতাম, স্বর্গ নড়িয়ে দিতাম, সেই শক্তি আমাদের আর নেই। দ্যাট হুইচ উই আর, কিন্তু আমরা যা এখন আছি সেটাও কম কিছু নয়। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, আমাদের হৃদয় হচ্ছে নায়কোচিত এবং সবারই সমান। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, আমরা হয়তো সময় দ্বারা, ভাগ্য দ্বারা আমরা দুর্বল হয়ে পড়েছি, বাট স্ট্রং ইন উইল, কিন্তু আমাদের ইচ্ছা শক্তি হচ্ছে প্রবল। এবং তারপরেই সেই বিখ্যাত লাস্ট লাইন, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। ইউলিসিসের সমস্ত লাইন ভুলে যেতে পারো তোমরা, কিন্তু লাস্ট লাইন ভুলবে না, বিকজ দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। ক্লাইম্যাক্সে উঠছে দেখো আস্তে আস্তে। টু স্ট্রাইভ, ট্রাই বলতে পারতো কিন্তু স্ট্রাইভ বলছে, অর্থাৎ প্রচন্ড এমফ্যাসিস দিচ্ছে এই ট্রাইংয়ে। টু সিক, আমরা খুঁজবো। টু ফাইন্ড, খুঁজলেই তো পাবো। অ্যান্ড নট টু ইয়েল্ড, আমরা হার মানবো না। তো বলতেই পারো যে দিস ইজ দ্য নট অনলি দ্য মরাল অফ দিস পোয়েম, দিস শুড বি আওয়ার মরাল ইন আওয়ার লাইফ টু। জীবনে এমন অনেক সময় আসবে যখন মনে হতে পারে যে দিস ইজ দ্য এন্ড অফ ইট, আর হয়তো কিছু করা যাবে না, দেয়ার শুড নট বি এন ইম্প্রুভমেন্ট ফার্দার, আর আমি এগোতে পারবো না। জীবনে নিয়মিত তাই যে আমরা মাঝে মধ্যেই চলতে চলতে হোঁচট খাবো, কিন্তু হোঁচট খেয়ে কি পড়ে থাকবো? আমরা কি পড়ে থাকি? আমরা কি উঠি না? জীবন আমাদের সে ওঠার শিক্ষাটাও দেয়, এবং সেটা ইউলিসিসও দিয়ে যাচ্ছে টেনিসনের কলমে অবশ্যই লাস্ট লাইনে। টু স্ট্রাইভ, টু ফাইন্ড, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। অর্থাৎ আমরা চেষ্টা চালিয়ে যাব, আমরা খোঁজা থামাবো না, তবেই তো আমরা পাবো।
এবং আমরা কোনোদিন হার মানব না। যে হার মানে না সে আসলে জয়ের দিকেই আরো এক কদম এগিয়ে যায়। গোটা কবিতাটা যদি তোমরা ভালো করে ভেবে দেখো, ইউলিসিসের মধ্যেও কিন্তু অনেক উইকনেস আছে। আমরা তো গোটা কবিতাটা পড়তে পড়তে এলাম, আমি তোমাদের যেভাবে পড়ালাম তাতে ইউলিসিসকে আমরা যথেষ্ট ক্রিটিসাইজ করতে করতে এসেছি। সে 10 বছর যুদ্ধ করেছে ঠিক, সে 10 বছর সমুদ্র যাত্রা করেছে ঠিক, কিন্তু এখন যে ডিউটিটা তার রয়েছে, কিংলি ডিউটি ইনি থাকা, বা ডিউটি অফ এ ফাদার, ডিউটি অফ এ হাজব্যান্ড, সেটা কি সে মেনটেন করছে? তার বয়ান দেখে তো মনে হচ্ছে না। নিজের স্ত্রী সম্পর্কে বলতে গিয়ে সে বলছে ওল্ড ওয়াইফ। নিজের ছেলে সম্পর্কে বলতে গিয়ে, মানে টেলিম্যাকার সম্পর্কে বলতে গিয়ে সে বলছে হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন্ড। আমরা কিন্তু এখানে যথেষ্ট সমালোচনা করেছি ইউলিসিসকে, আবার তার পজিটিভ দিকগুলোও আমরা দেখেছি। হি ওয়াজ এ গ্রেট সোলজার, হি ওয়াজ এ গ্রেট ফ্রেন্ড, হি ওয়াজ এ গ্রেট অ্যাডভেঞ্চারার, এবং মেরিনার্সদেরকে নিয়ে সে আবার বেরিয়ে পড়তে চাইছে নতুন কিছুর উদ্দেশ্যে। এই যে জার্নিটা, এই যে যাওয়ার ইচ্ছাটা, এই যে স্পিরিটটা, ইয়ার্নিং টু নো মোর, এইটাই ইউলিসিসকে আলাদা করে দিচ্ছে বাকিদের থেকে, এবং এই কবিতাটাকেও। মনে রাখতে হবে এই কবিতাটা টেনিসন লিখেছিলেন তার প্রিয় বন্ধু আর্থার হেনরি হ্যালামের মৃত্যুর পর, যাকে নিয়ে লেখা তার বিখ্যাত এলিজিও আছে ইন মেমোরিয়াম। কিন্তু এই কবিতাটাও লেখা হয়েছিল তার ইমিডিয়েট পরেই। ইউলিসিসের সঙ্গে যেন হ্যালামেরও কিছুটা মিল পাওয়া যায়। যদিও আগেই বলেছি যে আমরা কখনোই আইকে কবি বা তার পার্সোনাল নোট হিসাবে দেখব না, এটাই হওয়া উচিত। কিন্তু হিস্ট্রি ঘাঁটতে গিয়ে বোঝা যায় যে হ্যালামের মৃত্যুর পর হয়তো হ্যালামকে ইমমর্টালাইজ করবার জন্য ইউলিসিসের সাহায্য নিয়েছিলেন কবি। বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায় কবিতাটা, কিন্তু যেভাবেই ব্যাখ্যা করো মূল জায়গাটা কিন্তু সেম থাকে। সেটা হচ্ছে উই শুড নট স্টপ। লাইফের মধ্যে অনেকবার কমা আসবে, অনেকবার সেমিকোলন আসবে, কোলন আসবে, কিন্তু ফুল স্টপ যেন একবারই আসে যখন লাইফ শেষ হবে, তার আগে নয়। তার আগে পর্যন্ত আমাদের চেষ্টা করে যেতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে, তবেই কি। আশা করছি আজকের টেক্সট এক্সপ্লেনেশন তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো, যাতে আমি নিজেও ইন্সপায়ার্ড হই পরে তোমাদের জন্য অন্য কবিতাগুলোকে টেক্সট এক্সপ্লেনেশন হিসাবে নিয়ে আসার জন্য।